এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তন্ময় কুমার রায়। দুর্ভোগের কথা আর কি বলবো ভাই, সব কিছু অচল হয়ে গেছে, যে যানজট উল্টাপথে সব গাড়ি বাস এত বড় তারপরও এটা বন্ধ হয়ে রয়েছে। অবস্থা খারাপ, 3000টা গাড়ি আটকে গেছে, রোডঘাট বন্ধ হয়ে গেছে। আমরা না করছি আসার জন্য, কিন্তু আসার পরে দেখি যে গাড়ি নিজে নিজে ভাসতেছে। আমার ওয়াইফের পরীক্ষা ছিল তো মাস্টার্সের, হঠাৎ করে গাড়ি ভেসে যায়, এখন এই অবস্থায় আছে। দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হয়েছে এবং দেশের 8 জায়গায় ভারী এবং 8 জায়গায় অতি ভারী বর্ষণ হয়েছে। এই ধারাটা আজকেও অব্যাহত থাকবে এবং আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা কমে যাবে। আমরা দেখছিলাম বর্ষার বৃষ্টির চিরায়ত দৃশ্য পুরো রাজধানী জুড়ে। ভোর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। শুরুটা আসলে ছুটির দিনে কিছুটা বৃষ্টি বন্ধ না বৃষ্টি বিলাস থাকলেও তারপরে কিন্তু সেটা আর বৃষ্টি বিলাসের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, কারণ নানা প্রয়োজনে যাদেরকে ছুটির দিনেও ঘর থেকে বাহিরে বের হতে হয়েছে, এই বৃষ্টি কিন্তু তাদের জন্য বেশ ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ রিক্সা পাওয়া যাচ্ছিল না, যান চলাচল সব স্থবির হয়ে যাচ্ছিল। বিভিন্ন গাড়ি বা সিএনজিতে আমরা দেখছিলাম যে একদম ইঞ্জিন বিকল হয়ে যাচ্ছে, পানি ঢুকে। সবকিছু মিলে একটা জবুথবু অবস্থা পুরো রাজধানীর গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো জুড়ে। এবং একই সঙ্গে আবহাওয়ার পূর্বাভাস কিন্তু বলছে যে মৌসুমি বায়ুর প্রভাব, অর্থাৎ মৌসুমি বায়ুর যে প্রভাব সেটি আরও শক্তিশালী হয়েছে, যে কারণে আজ সারাদিনই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দর্শক, এখন দুপুরের আয়োজনে আমরা এ নিয়ে আপনাদের জানাবো বিস্তারিত। মিম, আসলে আপনি যেটির কথা বলছিলেন, আসলে যে ডুবুডুবু অবস্থা একেবারে রাজধানী জুড়ে এবং সড়কে যে মানুষের দুর্ভোগ সেটি কিন্তু একেবারেই চরমে গিয়ে ঠেকেছে। এবং আষাঢ়ের এই যে বৃষ্টি, সেই বৃষ্টির জন্য কিন্তু মানুষের গত কয়েকদিন আগে আমরা দেখেছি একেবারে যখন গরম পড়েছিল হাঁসফাঁস অবস্থা ছিল, কিন্তু এই বৃষ্টি এখন আবারও দুর্ভোগের কারণ হয়েছে, যেহেতু সড়কে জলাবদ্ধতার তৈরি হয়েছে। এবং আজ সারাদিনই আমাদের সহকর্মীরা সকাল থেকে, সেই ভোর থেকে তারা রয়েছেন রাজধানীর বিভিন্ন পয়েন্টে এবং খবর সংগ্রহ করছেন। তাদের কাছ থেকে আমরা এই মুহূর্তের খবর জানাবো, কিন্তু এখনকার খবর জানার আগে সকাল থেকে নগরীর চিত্রগুলো কেমন ছিল সেটি একটু জেনে নিতে চাই। সহকর্মীদের পাঠান তথ্য ও চিত্র, সেই প্রতিবেদন নির্মাণ করেছেন আতাউর রহমান। ছুটির দিনে মুষলধারে এমন বৃষ্টি অনেকের কাছে কাঙ্ক্ষিত হলেও কিছু সময় যেতেই তার রূপ নেয় চরম ভোগান্তি আর আতঙ্কে। শেষ পর্যন্ত দুর্যোগে পরিণত হয় আষাঢ়ের বৃষ্টি। বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে বৃষ্টি, থই থই পানিতে ডুবে যায় সড়কগুলো। কোথাও হাঁটু, কোথাও আবার কোমর সমান পানিতে চলাচল করতে দেখা গেছে নগরবাসীকে। রাস্তার সংস্কারে খুঁড়ে রাখা গর্তটিতে বৃষ্টির মধ্যে এভাবেই পড়ে যান এক মা ও তার সন্তান। ভাঙাচোরা ও খানাখন্দে ভরা সড়কগুলোতে বেশি বিপদে পড়তে হয়েছে নাগরিকদের। শুক্রবার সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত রাজধানীতে 60 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর এই বৃষ্টিতেই ছুটির দিনেও চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। কি যে অবস্থা, ওই যে একটা গাড়ি বন্ধ হয়ে গেছে, আমাদের সব কিছু অচল হয়ে গেছে, যে রাস্তার যানজট সৃষ্টি হয়ে গেছে, ড্রেনেজ ব্যবস্থা ভালো নাই। খুবই কষ্টে আছি আমরা। এই যে দেখতেছেন গাড়ি ঘোড়ার অবস্থা পানি বেঁধে রয়েছে, গাড়িগুলো সব বন্ধ হয়ে রয়েছে, আমরা মাল নিয়ে যাইতে পারতেছি না। এক কোমর পর্যন্ত পানি, অবস্থা খারাপ, 3000টা গাড়ি আটকে গেছে, রোডঘাট বন্ধ হয়ে গেছে। ময়লা আবর্জনা, তারপরে এই যে পলিথিনগুলা, সব আবর্জনা গেলে ড্রেনেজ সিস্টেমগুলো ব্লক করে দিচ্ছে, এই জন্য পানিগুলা সঠিকভাবে ড্রেনেজ হচ্ছে না আর কি। এদিকে ভারী বৃষ্টির সাথে রাজধানীর বিভিন্ন রাস্তায় দেখা দিয়েছে তীব্র যানজট। দীর্ঘ সময় বসে থাকতে হয়েছে সড়কে। সময় মতো নির্ধারিত স্থানে পৌঁছাতে না পারার কথা জানান অনেকে। এদিন চাকরির নিয়োগ পরীক্ষাও ছিল রাজধানীতে। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি অনেক পরীক্ষার্থী। আমার ওয়াইফের পরীক্ষা ছিল তো মাস্টার্সের, তো ওদের নিয়ে একসাথে ছিলাম। এখন যে কোনো দিক দিয়ে তো যাওয়া লাগবে, তো হঠাৎ করে গাড়ি ভেসে যায়, এখন এই অবস্থায় আছে। আবহাওয়া অফিসের তথ্য বলছে দেশের কোথাও ভারী, কোথাও অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। আর এই বৈরী আবহাওয়ায় 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে নদী বন্দরগুলোকে। রাজধানীতে ধীরে ধীরে বৃষ্টি কমলেও দেশের উত্তরাঞ্চলে তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে পার্বত্য এলাকায় পাহাড় ধসের সংখ্যার কথাও জানিয়েছে তারা। দেশের 8 জায়গায় ভারী এবং 8 জায়গায় অতি ভারী বর্ষণ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ হচ্ছে কক্সবাজারে 309 মিলিমিটার এবং সন্দ্বীপে 219 মিলিমিটার।
এই ধারাটা আজকেও অব্যাহত থাকবে এবং আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা কমে যাবে এবং কমে গেলেও দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। শনিবার বৃষ্টি কমে তাপমাত্রা বাড়ার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আতাউর নিয়ন, এখন, ঢাকা। স্বস্তির বৃষ্টি জলাবদ্ধতার কারণে পরিণত হয়েছে ভোগান্তিতে এবং সকাল থেকে যারা বিভিন্ন প্রয়োজনীয় কাজ সারার জন্য বাইরে বেরিয়েছিলেন তারা ভোগান্তিতে পড়েছেন। আমরা সেই চিত্র দেখছিলাম প্রতিবেদনে। এই মুহূর্তে আসলে রাজধানী ঢাকার কি চিত্র রয়েছে সেটি আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গে রাজধানীর মতিঝিল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ, সিউল আহমেদ যুক্ত আছেন পান্থপথ এলাকা থেকে এবং নীলক্ষেত এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সহকর্মী রকিবুল রাহাত। প্রথমেই যাচ্ছি জাবেদের কাছে। জাবেদ, জানাবেন এই মুহূর্তে আপনি তো দীর্ঘ সময় সেখানে রয়েছেন, জলাবদ্ধতার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে কিনা, অর্থাৎ পানি কিছুটা কমে এসেছে কিনা এবং পানির লাইনগুলো নিষ্কাশনের জন্য কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কোনো কিছু চোখে পড়েছে কিনা জানাবেন। তন্ময়, শিরোনামহীনের ভাষায় রোদ উঠে গেছে তোমাদের নগরীতে, আলো এসে থেমে গেছে বৃষ্টি। এভাবে তো বলা যায় যে নগরীতে রোদের দেখা মিলেছে, বৃষ্টির ঘন ঘটা নেই, তবে জলজট আছে। যেমনটি বলেছিলেন যে পানি এরই মধ্যে নামতে শুরু করেছে কিনা, বৃষ্টিপাত এরই মধ্যে 7 ঘন্টা অতিক্রম করলো। এরই মধ্যে ধীরে ধীরে কিন্তু যে পানি সেটি ড্রেনেজ যে ব্যবস্থা সেই ব্যবস্থা দিয়েই ধীরে ধীরে নামতে শুরু করেছে। আমরা কয়েকটি জায়গায় দেখেছি যে ওয়াসা ম্যানহোলগুলো ধীরে ধীরে তুলে দিচ্ছেন এবং পানি আস্তে আস্তে নামছে, তারাও কাজ করছে, আমরা কয়েকটি জায়গায় দেখতে পেয়েছি। আবহাওয়া অফিসের তথ্য যদি একটু বলি, আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে 130 মিলিমিটার বৃষ্টিপাত এখন পর্যন্ত রেকর্ড করা হয়েছে, যেটি এই মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। ভোগান্তি তো কিছু থাকেই, অল্প কিছু জায়গায় যদি একটু বলি, আরামবাগ থেকে মতিঝিলের শাপলা চত্বর পর্যন্ত রিক্সা ভাড়া রাখা হচ্ছে 100 টাকা করে। অর্থাৎ ভোগান্তির সঙ্গে যে চিত্রটি সেটি আমরা সবসময় দেখি, সেটি এবারও আছে। অর্থাৎ সিএনজি পাওয়া যায় না, রিক্সা খুব কম থাকে এবং যদিও সেটি থাকে ভাড়া 2 থেকে 3 গুণ রাখা হয়, তেমনটি হচ্ছে। স্বল্প দূরত্বে যেতেও 1.5 থেকে 200 টাকা পর্যন্ত ভাড়া রাখা হচ্ছে যাত্রীদের মধ্যে। কেউ কেউ আমাদেরকে অভিযোগ করেছে, কিছু পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, তারা আমাদেরকে জানিয়েছে যে আজ স্কুল পর্যায়ের নিবন্ধন পরীক্ষা ছিল, কাল কলেজ পর্যায়ের নিবন্ধন পরীক্ষা হবে। তবে যে নিবন্ধন পরীক্ষা সকালে হয়েছে সেই নিবন্ধন পরীক্ষা শিক্ষার্থীর উপস্থিতি খুবই কম ছিল। কেউ বাসা থেকে বের হতে পারলেও গণপরিবহন পাননি, কেউ গণপরিবহন পেলেও ঠিক সময় মতো, অর্থাৎ সকাল 9টা বাজে পরীক্ষা শুরু হয়েছিল, সেই পরীক্ষার হলে যথা সময়ে এসে উপস্থিত হতে পারেননি। জলজটের যে বিষয়টি দেখছেন যে বেশ কিছু গণপরিবহন, আমার পিছনে আপনি এরই মধ্যে দেখতে পাচ্ছেন রিক্সা চলাচল করছে, ভ্যানে করে মানুষ 50 টাকা করে স্বল্প দূরত্বের পথ একজন ব্যক্তি পাড়ি দিচ্ছেন। তো এরই মধ্যে যে গণপরিবহনের যে বিষয়টি সেটা একেবারে স্থবির হয়ে আছে, থমকে আছে। তাদের যে ইঞ্জিন বক্স, সেই ইঞ্জিন বক্সে পানি ঢুকে যাবার ফলে সেই যে পরিবহনগুলো সেগুলো বিকল হয়ে গেছে। আবহাওয়া অফিস গণমাধ্যমকে কিছুক্ষণ আগে ব্রিফ করেছে, তারা যে বিষয়টি জানিয়েছে যে বৃষ্টিপাত আগামী 1 থেকে 2 দিন স্থায়ী হতে পারে, কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ কিন্তু এরই মধ্যে বয়ে যেতে পারে। একটু ভিন্ন তথ্য দেই তন্ময়, সেটা হলো ডিটেল এরিয়া প্ল্যান ড্যাব, অর্থাৎ নগরবিদ এবং নগর পরিকল্পনাবিদ যে বিষয়টা বারবারই সভা সেমিনার বৈঠকে বলেন, সেটা হলো যে ডিটেল এরিয়া প্ল্যান ড্যাব বাস্তবায়ন হলে এই যে জলজট, সেই জলজট থাকবে না, আর জলজট না থাকলে ভোগান্তিও ধীরে ধীরে কমে আসবে। তবে তারা যে বিষয়টি জোর দিচ্ছেন সেটা হলো ঢাকা এবং ঢাকার আশপাশে যে 23টি খাল ছিল সেই খালকে পুনরুদ্ধার করতে হবে, সেই খালকে দখলমুক্ত করতে হবে। একই সঙ্গে পানির যে নির্গমন যে বিষয়টি, অর্থাৎ পানি যে নেমে যাওয়ার যে বিষয়টি, সেটি নিশ্চিতকরণ করতে হবে। তাহলে হয়তো এই জলজট সামনের দিনে আর নগরবাসীর মুখোমুখি হবে না। তো এই ছিল মতিঝিল ব্যাংকপাড়া থেকে আমার কাছে সবশেষ তথ্য। তন্ময়, এ পর্যায়ে আমরা যেতে চাই সহকর্মী সিউল আহমেদের কাছে, পান্থপথ এলাকা থেকে যুক্ত আছেন তিনি। সিউল, জানাবেন পান্থপথ এলাকার এই মুহূর্তের চিত্রটা কেমন দেখছেন এবং সিটি কর্পোরেশনের কোনো তৎপরতা রয়েছে কিনা জলাবদ্ধতা নিরসনে? তন্ময়, ঠিক এই মুহূর্তে চিত্র হচ্ছে ঠিক যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে হাঁটু পর্যন্ত পানি। এবং আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা শহরে কিন্তু আজকে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত
90 মিলিমিটার 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। অর্থাৎ এটি কিন্তু যে খুব বেশি বৃষ্টি সেটি কিন্তু বলা যাবে না। তবে এই যে 60 মিলিমিটার পর্যন্ত যে বৃষ্টি হলো, এই বৃষ্টিতেই দেখেন আসলে রাজধানীর পান্থপথের এটা হচ্ছে চিত্র, যে হাঁটু পর্যন্ত পানি এবং বেশিরভাগ যে যানবাহন রয়েছে সেই যানবাহনগুলোর কিন্তু ইঞ্জিনে পানি ঢুকে গেছে। যারা রিক্সা নিয়ে আসছেন কিংবা অন্যান্য যানবাহনে ভ্যান গাড়ি করে আসছেন তাদেরকেও কিন্তু আপনার এই একই অবস্থা, ঠিক মানে যেই রিক্সা কিংবা ভ্যান গাড়ি রয়েছে সেটির উপরে কিন্তু পানি চলে যাচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বরাবরই কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশন কয়েকটি রাস্তা কিংবা কয়েকটি এলাকাকে তারা বলছেন যে এই জায়গাগুলো সবচেয়ে নিচু এলাকা এবং এই জায়গাগুলোতে কিন্তু আপনার সবচেয়ে বেশি পানি থাকবে। কিন্তু যেই জিনিসটা হচ্ছে, তারা যেহেতু জানেন যে আসলে এই জায়গাগুলোতে পানি থাকবে, তবে সেইখানে এই জলাবদ্ধতা নিরসনে কিংবা এই যে পানি একটু বৃষ্টি হলে যে পানি জমে যাচ্ছে সেগুলোকে নামানোর মতো কিংবা সেগুলোকে বের করে দেওয়ার মতো কোনো ধরনের ব্যবস্থা কিন্তু আমরা এখন পর্যন্ত চোখে দেখিনি। এবং আমরা ঠিক কিছুক্ষণ আগে ঢাকা শহরের বিভিন্ন রাস্তাঘাটগুলো দেখছিলাম, বিভিন্ন এলাকাগুলো ঘুরছিলাম, সেখানে কিন্তু আমরা একটা এলাকাতে দেখেছি যে শুধুমাত্র যে সিটি কর্পোরেশন থেকে 4-5 জন যারা কর্মী রয়েছেন তারা কিন্তু সেই জায়গাগুলোকে পরিষ্কার করছিলেন, কিংবা যেই জায়গাগুলো দিয়ে পানি নেমে যাওয়ার কথা সেই জায়গাগুলোতে কিন্তু পাতা কিংবা অন্যান্য যে প্লাস্টিকের দ্রব্য রয়েছে, প্লাস্টিকের ব্যাগ রয়েছে, সেগুলো কিন্তু সরানোর কাজ করছিল। এছাড়া ঢাকার ভিতরে অন্যান্য, আমি সকাল থেকে আগারগাঁও থেকে শুরু করে অন্যান্য যে এলাকাগুলোতে ছিলাম সেখানে কিন্তু আমরা কোনো ধরনের এরকম উদ্যোগ দেখিনি আসলে দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খুব একটা। এবং আজকে যেহেতু জানেন যে শুক্রবার এবং দাপ্তরিক কাজও বন্ধ সিটি কর্পোরেশনের, কারোর সাথে কিন্তু আমরা যোগাযোগ করতে পারিনি। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু একবারেই বৃষ্টি কমে গেছে, এখন রোদ উঠেছে ঠিক কিছুক্ষণ আগে। এবং এটি কিন্তু আবহাওয়াবিদরাও বলছিলেন যে আগামীকালের আজকে যে বৃষ্টিপাত সেটি একদমই কমে যাবে এবং এই যে বৃষ্টিপাত সেটি কিন্তু আসলে আগামীকাল একদমই থাকবে না। তবে আস্তে আস্তে কিন্তু গরম বাড়তে আবার শুরু করেছে এবং সকাল থেকে বিভিন্ন রাজধানীর যে দোকানগুলো রয়েছে তাদের ব্যবসারও কিন্তু খুবই খারাপ অবস্থা, কারণ বেশিরভাগ দোকানে আসলে বন্ধ, তারা আসলে পানি ঢোকার কারণে সেই দোকানগুলো চালুও করতে পারেনি। তন্ময়, এই ছিল আমার কাছে পান্থপথ থেকে সর্বশেষ তথ্য জলাবদ্ধতার। এ পর্যায়ে দর্শক আমরা নীলক্ষেত এলাকায় যেতে চাই, সহকর্মী রকিবুল রাহাত রয়েছেন সেখানে। রাহাত, জানাবেন নীলক্ষেত এলাকার রাস্তার এই মুহূর্তে কি পরিস্থিতি? বৃষ্টিপাত নিশ্চয়ই এই মুহূর্তে বন্ধ রয়েছে, জলাবদ্ধতার পরিস্থিতির উন্নতি হয়েছে কিনা? তন্ময়, নীলক্ষেতের বিশেষ করে নিউ মার্কেটের 2 নম্বর যে গেটটি রয়েছে তার সামনে আমরা দেখছি যে কোমর সমান পানি রয়েছে এই মুহূর্তে। এবং আমি আপনাকে আরও একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে ভেতরে যারা ব্যবসায়ী যারা ছিলেন তাদের অনেকেরই মালামাল নষ্ট হয়ে গেছে, সেগুলো আমরা দেখছি যে রিকশায় করে নিয়ে আসছে। আমি একটু আপনাকে এখানের চিত্রটি দেখাতে চাই। সামনের সড়কটির পুরোটুকুতেই আমরা দেখছি যে জলাবদ্ধতা এবং মানুষ যারা এই সড়কটি দিয়ে আসছে তারা কোমর সমান পানি দিয়ে কিন্তু আমরা দেখছি যে এই মুহূর্তে তারা হেঁটে আসছে। এবং একই সঙ্গে যে যানবাহনগুলো রয়েছে সেসব যানবাহনেরও চাকাগুলো আসলে ডুবে যাচ্ছে এবং মানুষ আমরা দেখছি যে ভ্যানে করে এই জায়গাটিতে পারাপার করা হচ্ছে। অর্থাৎ এখান থেকে 400 থেকে 500 মিটার সামনে পর্যন্ত ভ্যানে এই পানিটুকু পার করে দেওয়া হচ্ছে এবং তারা এভাবেই বলছে কথাটি যে পানি পার 20 টাকা, এবং রিক্সায় কিন্তু আমরা দেখছি যে 50 থেকে 100 টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে এই পানি পারাপারের জন্য। এবং একই সঙ্গে আমি একটু ব্যবসায়ীদের কথা বলে রাখতে চাই, যেহেতু আমরা দেখি যে নিউ মার্কেটের ভেতরের ফুটপাথে এবং যে অন্যান্য জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে অনেকেই ব্যবসা করে থাকেন, তাদের যে মালামালগুলো তারা সেগুলো রাতের বেলা ঢেকে রেখে যান। যেহেতু সকাল থেকে অর্থাৎ ভোররাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা 2-1 জন দোকানিকে দেখেছি যে যারা তাদের ভিজে যাওয়া যে মালামালগুলো রয়েছে, পণ্যগুলো রয়েছে, সেগুলো রিক্সায় বা ভ্যানে করে এইদিকে তারা নিয়ে আসছিল। এবং এই নিউ মার্কেটের এই জলাবদ্ধতা আমরা বরাবরই দেখি, অর্থাৎ সামান্য বৃষ্টি হলেই কিন্তু এই সড়কটি তলিয়ে যায়। এবং একই সঙ্গে যারা, যেহেতু এটি একটি ব্যবসায়িক বড় জায়গা, সেই জায়গায় ব্যবসায়ীদের ভোগান্তিটি হয় এবং এই সমস্যার নিরসনের জন্য কিন্তু তারা নানানভাবে মেয়রের কাছে তারা জানিয়েছেন এই সমস্যাটি। এবং মেয়রের পক্ষ থেকেও আমরা বেশ কয়েকবার একটি প্রতিশ্রুতি পেয়েছি যে এই সড়কটির জলাবদ্ধতা কিভাবে নিরসন করা যায় সেই বিষয়টি তারা দেখভাল করবে। যদিও বছরের পর বছর চলে গেলেও সেটি আসলে কোনো সুফল দেখা যাচ্ছে না। অর্থাৎ মানুষের এবং ব্যবসায়ীদের যে কষ্ট, সেই কষ্ট কিন্তু আমরা দিনকে দিন দেখছি যে সেটি বেড়েই যাচ্ছে। আজকে সকাল থেকে অর্থাৎ সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় 60 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে ঢাকায়। অর্থাৎ সেই সামান্য বৃষ্টিতেই কিন্তু আমরা দেখছি যে এই রাজধানীর এই সড়কটিতে জলাবদ্ধতা হয়েছে। এবং শুধুমাত্র এই সড়কটি নয়, আমাদের অন্যান্য সহকর্মীরাও জানাচ্ছিলেন যে রাজধানীর
এলিফ্যান্ট রোড, পান্থপথ, মতিঝিল, মিরপুর এবং খিলগাঁও এই এলাকাগুলোতেও কিন্তু জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং একই সঙ্গে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগও আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। অর্থাৎ এই যে সুয়ারেজ লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো খুলে দেওয়া বা সেখান থেকে পানি নিষ্কাশন কিভাবে সহজতর করা যায় সেই বিষয়ে এখন পর্যন্ত সিটি কর্পোরেশন বা কর্তৃপক্ষের কাউকে আমরা দেখিনি যারা এখানে আসছে, বা ওয়াসা বা অন্যান্য যে দেখভালের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের কোনো তৎপরতা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। অর্থাৎ এই জলাবদ্ধতা এখানে কিন্তু থাকছে এবং আমরা এর আগেও দেখছিলাম যে যখন বৃষ্টি হয় তখন এইখানের যে জলাবদ্ধতা সেটি 2 থেকে 3 দিন পর্যন্ত কিন্তু এখানে জলাবদ্ধতা আমরা দেখেছি যে 2 থেকে 3 দিনও এই জায়গা থেকে পানি নামেন। অর্থাৎ যে ব্যবসায়ীদের যে বিষয়টি, ব্যবসায়ীরা বলেন যে এই রকম জলাবদ্ধতার কারণে তাদের ব্যবসায়িক বড় লোকসানের বিষয় রয়েছে। এই ছিল নিউ মার্কেট থেকে আমার কাছে জলাবদ্ধতার সবশেষ। তন্ময়, সহকর্মীদের মাধ্যমে জানছিলাম রাজধানীর জলাবদ্ধতা পরিস্থিতির সবশেষ খবরাখবর। মিম, আমাদের সহকর্মীরা আসলে যে তথ্যটি বলছিলেন যে এই জলাবদ্ধতা যখন তৈরি হয় এর পরপর আসলে সমাধানের জন্য কিছু উদ্যোগ নেওয়া হয়, কিন্তু প্রশ্ন থেকে যে আসলে কতটা কার্যকর হয় এই উদ্যোগগুলো, সে বিষয়ে বা সেই প্রশ্নগুলোর উত্তরে আমরা জানার চেষ্টা করবো। একজন নগর পরিকল্পনাবিদ এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন। নগর পরিকল্পনাবিদ ডক্টর আক্তার মাহমুদ আছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এখন দুপুরের আয়োজনে। আপনার কাছে প্রথমে আসলে যে প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে যে সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া অফিস বলছে যে এখন পর্যন্ত বেলা 12টা পর্যন্ত 60 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং এই বৃষ্টিতেই কিন্তু পুরো নগর তলিয়ে গিয়েছে জলাবদ্ধতায়। কিছু গুরুত্বপূর্ণ সড়কের নাম ধরেই যদি বলি, নীলক্ষেত মোড়ের থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন, ধানমন্ডি সায়েন্স ল্যাব থেকে, মতিঝিল থেকে, রাজারবাগ, এই জায়গাগুলো কিন্তু কিছু বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাহলে এই যে সারা বছর আমরা দেখি জলাবদ্ধতা নিরসনের জন্য প্রতিটি সড়কে কাজ করা হয়, সেই সড়কে কাজ করার ফলাফল আসলে নগরবাসী কিভাবে পাবে বা পাচ্ছেটা কই? ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাই। আসলে সারা বছর ধরে যে কাজগুলো করা হয় সেই কাজগুলো যে যথেষ্ট নয় এটা তার প্রমাণ হয়ে গেল। আমরা এর আগেও দেখেছি অন্যান্য বছরে 50-55 মিলিমিটার বৃষ্টিপাতেও ঢাকার কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হতে, আজকে নগরের প্রায় অনেকগুলো অংশে দেখলাম যে জলাবদ্ধতা তৈরি হয়ে গেছে। আমি যেটা আমার অনেক দিন ধরে অবজারভেশন, আমি দেখেছি যে সিটি কর্পোরেশন যেটা করে, কিছু খাল উদ্ধারের কাজ করে, কিছু খাল পরিষ্কার করে, নালা নর্দমাগুলো পরিষ্কার করে, কিন্তু এটা আসলে যথেষ্ট নয়। আমি যেটা মনে করি টেকসই উন্নয়ন দরকার। টেকসই উন্নয়নের জন্য এবং টেকসই জল ব্যবস্থাপনার জন্য ঢাকার যে ড্রেনেজ মাস্টার প্ল্যানটি আছে এটা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা দরকার। সেই সাথে সাথে কিছুদিন আগে আমাদের ডিটেল এরিয়া প্ল্যানটি হয়েছে, এই ডিটেল এরিয়া প্ল্যানেও কিন্তু ভালো প্রস্তাব আছে। এই প্রস্তাবনাগুলোকে সামনে রেখে পর্যায়ক্রমে এই প্রত্যেকটি প্রস্তাবকে বাস্তবায়ন করলে একটা টেকসই সমাধানের দিকে যেতে পারে। কিন্তু বর্তমানে যেভাবে ঢাকা শহরটা তৈরি হয়েছে আমরা দেখছি যে কিছু কিছু এলাকা একটা বেসিনের মতো তৈরি হয়েছে। আপনারা যেভাবে রিপোর্টটা দেখিয়েছিলেন, আরামবাগে, নীলক্ষেতে, আরও 2-1টি জায়গায়, এমনকি ধানমন্ডি 27 নম্বরে কিছু কিছু জায়গা আছে এগুলো স্থানিকভাবে এখানে বেসিনের মতো এই জায়গাগুলোতে পানি জমে যায়। এখন মূল সমস্যা যেটা আমি দেখি যে সিটি কর্পোরেশন তার রাস্তার দুপাশে যে সসার ড্রেনগুলো আছে, আন্ডারগ্রাউন্ড ড্রেন আছে, সেই ড্রেনগুলো কিন্তু বন্ধ হয়ে থাকে আপনার সলিড ওয়েস্টে। এই যে কঠিন বর্জ্যগুলো পরিষ্কার করার দায়িত্ব কিন্তু সিটি কর্পোরেশনের এবং খালগুলো পরিষ্কার করার দায়িত্ব এখন সিটি কর্পোরেশনের। অর্থাৎ সম্পূর্ণভাবে এই যে জল ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা পুরোটাই এখন সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে আছে। ঢাকা ওয়াসার কাছে এখন আর কিছু নেই। তো সুতরাং এই যে বর্ষা মৌসুম আসবে এটা কিন্তু আমাদের জানা কথা। আর এখন বর্তমানে যেভাবে ক্লাইমেট চেঞ্জের কারণে আপনার বৃষ্টির ধরনের পরিবর্তন হয়েছে, সর্বোচ্চ বৃষ্টিপাতের যে মাত্রা সেটাকে মাথায় রেখেই কিন্তু আপনাকে এই কাঠামোগুলোকে ডিজাইন করতে হবে এবং তার সাথে ড্রেনেজের ক্যারিং ক্যাপাসিটি কিন্তু বাড়াতে হবে। আমাদের যখন এই ড্রেনগুলো বন্ধ থাকে, খালগুলো বন্ধ থাকে, এই ড্রেনেজের ক্যাপাসিটিটা কমে যায়, ফলেই কিন্তু এই জলজটটা তৈরি হয়। এটা জলবদ্ধতা নয়, জলজট, এটা কনজেশন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যতগুলো আপনার ওয়াটার রিটেনশন পন্ড আছে, এই ওয়াটার রিটেনশন পন্ডগুলো কিন্তু পানিটা সরাসরি ওখানে যেতে দেরি হয়ে যায়। তো আরেকটি ব্যাপার এখন আমরা লক্ষ্য করছি, সারা বাংলাদেশে এখন বিশেষ করে উত্তর পূর্ব এবং উত্তর মধ্য এই অঞ্চলে কিন্তু বন্যা হচ্ছে এবং আমাদের যতগুলো নদী আছে
নদীগুলোর পানির উচ্চতা কিন্তু বেশি আছে, ফলে এটা কিন্তু আমাদের একটা বাড়তি চাপ তৈরি করবে এই জলজট নিষ্কাশনের ক্ষেত্রে। তো সেদিক থেকে যে পশ্চিম দিকে আমাদের ঢাকার পশ্চিম দিকে যেটি আপনার রামচন্দ্রপুর খাল হয়ে যেই গোরানচাঁদ বাড়িতে যেই আপনার পাম্প স্টেশনটি আছে, কল্যাণপুরে পাম্প স্টেশনটি আছে এবং ধোলাইখালে যে পাম্প স্টেশনটি আছে, এগুলোকে সচল রাখা, সেগুলো সচল করে পানিগুলোকে নিষ্কাশন করা, এগুলো প্রয়োজন হয়ে পড়বে। তো সিটি কর্পোরেশনের অনেকগুলো দায়িত্ব খুবই দ্রুতভাবে তৎপর হতে হবে এবং দ্রুত এই নগরের পানি নিষ্কাশনের কাজে তাদের নিয়োজিত হতে হবে। জনাব আক্তার মাহমুদ, আপনার কাছে আরেকটি বিষয় একটু জানার আছে। আপনি বলছিলেন যে সিটি কর্পোরেশনের দায়িত্ব, নাগরিকদেরও বেশ কিছু দায়িত্ব রয়েছে নিশ্চয়ই, এবং আপনি দীর্ঘদিন যাবৎ নগর পরিকল্পনা নিয়ে কাজ করছেন, আপনি বিভিন্ন সময় কাজ করেছেনও। একটু জানাবেন যে এই যে ঢাকা আসলে যেভাবে নিয়ম নীতির তোয়াক্কা না করে আধুনিক ঢাকার নামে যেভাবে গড়ে উঠছে, এটি আসলে আমরা যেটির কথা বলছিলাম, যে সমাধানের কথা বলছিলাম, এটির বাস্তবায়ন কি আসলেই সম্ভব? বাস্তবায়ন তো অবশ্যই সম্ভব, কেন সম্ভব হবে না? এটা আমার সুশাসনটা দরকার এবং এই যে রুল মানে যেগুলো নিয়ম নীতিগুলো আছে, আইন কানুনগুলো আছে, এগুলোকে স্ট্রিক্টলি আপনাকে এক্সিকিউশনে যেতে হবে, বাস্তবায়নে যেতে হবে। এখন নানাভাবে আমরা এই শহরে বাস করে নাগরিক হয়ে উঠতে পারিনি। আমরা আমাদের যে নাগরিক দায়িত্বগুলো আছে সেগুলো আমরা পালন করি না। আমরা রাস্তাঘাটে, নালা নর্দমাতে, দোকানপাটের পাশে যে মানে নর্দমাগুলো থাকে, কঠিন বর্জ্যে এগুলো ভর্তি হয়ে থাকে। এখন সিটি কর্পোরেশনের অবশ্যই দায়িত্ব আছে সেগুলো পরিষ্কার করা, কিন্তু নাগরিক হিসাবে তো আমাদেরও দায়িত্ব আছে সে আমাদের নগরটাকে পরিষ্কার রাখা। তো ফলে দুই দিক থেকেই একটা ব্যাপার আছে যে আমরা নাগরিকের মতো আচরণ করছি না, এটা একটি ব্যাপার আছে। আর আমি বলবো যে আইন কানুন যেটা তৈরি করা হয়, আইন ভালোই তৈরি করা হয়, পরিকল্পনা ভালো তৈরি হয়, সেটার বাস্তবায়নটা হয় না। আর একটা জিনিস মনে রাখতে হবে, সিটি কর্পোরেশন যদি মনে করে থাকে বছরে 2 বার বা 3 বার ড্রেন পরিষ্কার করা, নালা পরিষ্কার করা আর খাল পরিষ্কার করা মানেই হচ্ছে ড্রেনেজের কাজ করা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের এই জল নিষ্কাশনের কাজটি যখন ওয়াসার কাছেও ছিল, 1978 সাল থেকে এই পর্যন্ত প্রায় 7টি ড্রেনেজের আপনার স্টাডি হয়েছে, মাস্টার প্ল্যান তৈরি হয়েছে। সর্বশেষ মাস্টার প্ল্যানটি তৈরি হয়েছে 2016 সালে। সেই মাস্টার প্ল্যানটি এখন কিন্তু দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশনের, সেটাকে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা। আর আমার কাছে মনে হয় যে 2020 সালের পরে যখন এই পূর্ণ দায়িত্বটি সিটি কর্পোরেশনের হাতে চলে আসে, তারপর থেকে আমাদের প্রোগ্রেসও কিন্তু আশানুরূপ হয়নি। যতটা ভেবেছিলাম যে সিটি কর্পোরেশন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদেরকে নিয়ে এই ড্রেনেজ মাস্টার প্ল্যান এবং ড্রেনেজের কাজটি অনেক ভালোভাবে করবে, সেই অনুযায়ী কাজটা কিন্তু হয়নি, অনেক দেরি হয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও আমি বলবো যে ড্রেনেজ মাস্টার প্ল্যানটির বাস্তবায়ন ছাড়া এই যে সমস্যা, সেই সমস্যার কোনো উদ্ধার হবে না। আর আরেকটি কথা বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে আমাদের যে ক্লাইমেট চেঞ্জের কারণে এখন বৃষ্টিপাতের যে ধরনটা পরিবর্তন হয়েছে, এখন রংপুরের মতো শহরেও কিন্তু 200-150 মিলিমিটার বৃষ্টিপাত হয়, সেখানে ঢাকাতে কিন্তু অহরহই এই ধরনের সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হবে। আর এই যে ওয়েদারকে ফোরকাস্ট মানে ওয়েদারের এই বিশ্লেষণের মধ্য দিয়ে যেটি সর্বোচ্চ বৃষ্টিপাত, তাকে ধরে আমাদেরকে ডিজাইন করা লাগবে এবং ডিজাইন করে সেটা বাস্তবায়ন করা লাগবে। এটা আমাদের জন্য একটা বড় ধরনের সমস্যা। আমরা মধ্যম আয়ের দেশের দিকে যেতে চাচ্ছি, অথচ আমাদের রাজধানী শহরে যদি জলাবদ্ধতা এভাবে তৈরি হয়, তাহলে আমাদের লিভেবিলিটি কিন্তু ক্রমান্বয়ে কমতে থাকবে। আমরা যখন লিভেবিলিটি ইন্ডেক্সে যখন শেষের দিকে থাকি, তখন কিন্তু আমরা হইচই করি, কিন্তু বাস্তবায়নের দিকে আমরা কিন্তু অত্যন্ত দুর্বল। এই জায়গাটা আমাদেরকে, মেয়রদেরকে অনেক সচেতন হতে হবে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জলাবদ্ধতা নিরসনে কি প্রয়োজনীয়, কি করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন নগর পরিকল্পনাবিদ ডক্টর আক্তার মাহমুদ। এবার রাজধানীর বাইরের আবহাওয়ার খবর। ভারী বৃষ্টিপাতে আবারও দুর্ভোগে পড়তে হয়েছে সিলেট নগরবাসীকে। আবহাওয়ার সবশেষ পরিস্থিতি জানাতে নগরের চাঁদনী ঘাট থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল রাফি। রাফি, আপনার কাছে জানতে চাই, এবার সিলেটে কি পরিমাণ বৃষ্টি হয়েছে বা আবহাওয়া অফিস বৃষ্টির কোনো রেকর্ড করতে পেরেছে কিনা, এবং নদ নদীর পানি কতটা বেড়েছে?
মিম ভোর রাত থেকে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সিলেটে এবং 6টা থেকে 9টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর যেটা রেকর্ড করেছে প্রায় 51.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 6টা থেকে 9টা পর্যন্ত। ঠিক 10টার শেষের দিকে এসে বৃষ্টিপাত কমে যায় এবং থেমে যায় এবং এখন পর্যন্ত কোনো রকম বৃষ্টিপাত হয়নি এবং মধ্য দুপুরের দিকে আকাশে সূর্যের দেখা মিলেছে সিলেট নগরীতে এবং একই সাথে সাথে গতকাল যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে গতকাল 24 ঘন্টায় যেটা রেকর্ড করা হয়েছে প্রায় 21.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটা কম। এবং উজানে ভারী বৃষ্টিপাত ঠিক এখনও অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় প্রায় 301 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এর আগে 100 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে আগামী 24 ঘন্টায় কিন্তু 100 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে সাথে আবহাওয়া অধিদপ্তর যেটা পূর্বাভাস দিয়েছে যে প্রায় আগামী 48 ঘন্টায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সিলেটের আকাশ এবং যে পরিবেশ সেটা দেখে বোঝা যাচ্ছে যে সূর্যের দেখা মিললেও কিন্তু শঙ্কা এখনও কাটেনি, কারণ সন্ধ্যা অথবা রাতের দিকে আবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত যদি না হয় তাহলে নগরীতে জলাবদ্ধতা হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাবে না এবং সকালে ভারী বৃষ্টিপাত হওয়ায় কিন্তু নগরীর যতরপুর উপশহর থেকে শুরু করে মেন্দিবাগ এলাকার কয়েকটি এলাকা রয়েছে যেখানে জলাবদ্ধতার পরিস্থিতি দেখা দিয়েছে এবং যারা স্থানীয়রা রয়েছেন তারা বলছেন যে অতিবৃষ্টি থেকে শুরু করে হালকা বৃষ্টি দিলেই কিন্তু একরকম জলাবদ্ধতা সৃষ্টি হয় নগরীতে এবং যার কারণে তাদের বাসা বাড়ি থেকে শুরু করে রাস্তাঘাটেও কিন্তু চলাচলে অসুবিধা হয়। এবং এই যে তৃতীয় দফার বন্যা পরিস্থিতি শেষ হয়েছে, সেই বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার আগেই কিন্তু যে আবহাওয়া অধিদপ্তর যে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে সেখানে কিন্তু অনেক রকম নগরী যারা রয়েছেন নগরবাসীরা তারা কিন্তু একরকম আতঙ্কে রয়েছেন এবং শঙ্কায় আছেন। তারা বলছেন যে যদি বৃষ্টিপাত আবার বৃদ্ধি পায় তাহলে কিন্তু নগরীতে জলাবদ্ধতার যে পরিমাণ সেটা কিন্তু বেড়ে যাবে এবং এক্ষেত্রে সিটি কর্পোরেশন কিন্তু তৃতীয় দফার বন্যায় তারা একরকম সার্বিক তদারকিতে ছিলেন, সব রকম তদারকি রেখেই কিন্তু তারা সব রকম কাজ করেছেন এবং একই সাথে সাথে সিলেটের বাইরে যে 13টি উপজেলা রয়েছে সেখানকার বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও কিন্তু এখন নিম্নাঞ্চলে পানি বন্দী রয়েছেন অনেকেই এবং এখন পর্যন্ত বন্যাক্রান্তের সংখ্যা প্রায় 5.5 লাখেরও বেশি রয়েছে এবং এখন পর্যন্ত যারা উপজেলা প্রশাসন আছেন থেকে জেলা প্রশাসক থেকে শুরু করে যারা ট্যাগ কর্মকর্তা রয়েছেন এবং ইউনিয়নে যাদেরকে নিয়োজিত রাখা হয়েছে তারা একরকম চেষ্টা করে যাচ্ছেন যে যাতে বন্যা আক্রান্তে যারা রয়েছেন তাদেরকে ত্রাণ এবং পুনর্বাসনে আনার ক্ষেত্রে তারা যতটুকু সচেষ্ট ভূমিকা পালন করতে আগ্রহী আছেন তারা করে যাচ্ছেন এবং একই সাথে সাথে র্যাবের যারা রয়েছেন, র্যাব ফোর্সেস যারা রয়েছেন তারা কিন্তু মেডিকেল টিম গঠন করেছেন এবং মেডিকেল চিকিৎসা সহায়তা সেবা থেকে শুরু করে ত্রাণ বিতরণ করছেন। এবং একই সাথে সাথে আরও জানিয়ে দিচ্ছি যে সিলেটে কিন্তু এখন বর্তমানে যে সিলেটে কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে যদি ভারী বৃষ্টিপাত শুরু হয় সিলেটে তাহলে বলা যাচ্ছে যে আবারও জলাবদ্ধতা হওয়ার শঙ্কা রয়েছেন এবং যদি উজানে বৃষ্টিপাতের পরিমাণ না কমে তাহলে বন্যার একটা অস্থায়ী একটা বন্যার আশঙ্কা দেখা দিয়ে যাচ্ছে সিলেটে। তো এই ছিল আমার কাছে সিলেটে বন্যার পরিস্থিতি সর্বশেষ খবরাখবর। মিম, আবারও ভারী বৃষ্টিপাতে সিলেটে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এতে করে বন্যারও আশঙ্কা করা হচ্ছে। আবারও সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিবুল রাফি। এখন দুপুরের এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। তন্ময়, যন্ত্রাংশ আমদানিতে দেরি হয়, আগামী ডিসেম্বরে উৎপাদনে যাচ্ছে না রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এবং 1 বছর সময় বাড়িয়ে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এখন 2025 সালের ডিসেম্বর পর্যন্ত। তবে আসার কথা এটাই যে মেয়াদ বাড়লেও কিন্তু কিংবা আসলে এই যে মেয়াদ বেড়ে যাচ্ছে এতে করে খরচের আশঙ্কা করা হচ্ছে, কিন্তু সেই খরচ কিন্তু বাড়বে না। এবং একই সঙ্গে বাংলাদেশের 10% প্রকল্প খরচ যেটি রয়েছে সেটি বাংলাদেশি মুদ্রা অর্থাৎ টাকায় নিতে রাজি হয়েছে রাশিয়ার যে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে রোসাটম, সেই প্রতিষ্ঠানটি, এবং এরই মধ্যে সঞ্চালন লাইনের বাকি থাকা কাজ শেষ করতে চায় পিসিজিবি। বিস্তারিত জানাবেন মাঝার মাহবুব। আগামী ডিসেম্বরে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার কথা ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তবে সময় বাড়ানো হয়েছে আরও 1 বছর। 2025 সালের ডিসেম্বরে উৎপাদনে যেতে পারে বিদ্যুৎ কেন্দ্রটি। পরিকল্পনা অনুসারে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক উৎপাদনে যাওয়ার কথা ছিল 2022 সালের ডিসেম্বরে, আর বাণিজ্যিক উৎপাদন শুরুর কথা ছিল 23 ডিসেম্বরে। এরপর এটি পিছিয়ে চলতি বছরের ডিসেম্বরে নেওয়া হয়। তবে গেল ফেব্রুয়ারিতে রাশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ চুক্তির মেয়াদ বাড়ানো হয় 2025 সাল পর্যন্ত।
আর পুরো প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় 2027 সাল পর্যন্ত। তবে চুক্তি অনুযায়ী বাড়বে না প্রকল্প খরচ। মূলত করোনা ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময়ে মূল প্রকল্প ও পিজিসিবির সঞ্চালন লাইনের যন্ত্রাংশ আমদানিতে দেরি হওয়ায় বিলম্ব হচ্ছে উৎপাদনে যেতেও। যদিও আগামী ডিসেম্বরে পরীক্ষামূলক উৎপাদনে যাওয়ার আশ্বাস বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। এখন আমরা অনবোর্ড, যে স্থিরতাটা ছিল, যে ধীরগতি ছিল, এখন তা নাই। আমাদের মেইন জিনিস হলো আমাদের যমুনা নদী এবং ব্রহ্মপুত্র এটা পার দিতে হবে। এটা ট্রান্সমিশন লাইনটা একটা বড় বিষয়। আবার তাদের দিকে সাবস্টেশনগুলো তৈরি করাও বড় বিষয়, পাওয়ার প্ল্যান্ট, এবং রাশিয়ান সাইডেও তাদেরকে সাবস্টেশনটা তৈরি করতে হবে। এটা হলো বড় বিষয়। এগুলি করতে গিয়ে আমরা দেখলাম যে এই বছরের শেষ নাগাদ হয়তো পরীক্ষামূলকভাবে হবে। আমরা আশা করতেছি যে পুরোপুরি সফলভাবে বিদ্যুৎ আনতে পারবো আগামী বছরের শেষ নাগাদ। সঞ্চালন লাইন নিয়ে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি বলছে তাদের কাজ শেষ হবে উৎপাদনে যাওয়ার আগেই। রূপপুর থেকে বাঘাবাড়ি পর্যন্ত 230 কেভির মোট 65 কিলোমিটার ও বগুড়া পর্যন্ত 400 কেভির মোট 90 কিলোমিটার লাইন নির্মাণ কাজ শেষ। সবশেষ জুন মাসে প্রস্তুত হয়েছে আমিনবাজার কালিয়াকৈর পর্যন্ত 400 কেভির 51 কিলোমিটার লাইন। এছাড়া রূপপুর গোপালগঞ্জ 400 কেভির 146 কিলোমিটার লাইনের বাকি থাকা 10% কাজ শেষ হবে আগামী সেপ্টেম্বরে। আর রূপপুর ধামরাই 230 কেভির 145 কিলোমিটার লাইনের বাকি থাকা 5% রিভার ক্রসিং ও রূপপুর ঢাকা 400 কেভির 147 কিলোমিটার লাইনের বাকি থাকা 10%-এরও বেশি কাজ শেষ হবে আগামী বছরের সেপ্টেম্বরে। এর মধ্যে রিভার ক্রসিং থাকায় সময় বেশি লাগছে কম দূরত্বেও। রূপপুর প্রকল্পের মূল অংশে প্রথম ইউনিটের কাজ শেষ 90%। আগামী ডিসেম্বরে চুল্লিপাত্রে জ্বালানি প্রবেশ করানো হবে বলে জানালেন প্রকল্প পরিচালক। ভৌত কাঠামো 90% শেষ হয়েছে। পরবর্তী পর্যায়ে যে ইকুইপমেন্টগুলি ইনস্টল হয়েছে তার স্টার্ট আপ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট ওয়ার্ক, সেই স্টার্ট আপ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট ওয়ার্ক পুরোদমে কাজ চলছে। এবং এই ক্ষেত্রে আমরা যেটা হলো সবচেয়ে বড় মাইলফলক ফিজিক্যাল স্টার্ট আপ বা ফুয়েল লোড করা, সেটা এই ডিসেম্বরে একটা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমরা আশা করতেছি যে এই কার্যক্রমগুলি, ধারাবাহিক কার্যক্রমগুলি আমরা সম্পন্ন করতে পারব। এদিকে প্রকল্প খরচের জন্য চুক্তি অনুযায়ী বছরে বরাদ্দ করা মোট অর্থের 10% দেয় বাংলাদেশ। ডলারের সংকট ও দাম বাড়ায় নিয়মিত বিল পরিশোধ সহজ করতে গত মে মাসে আলোচনায় বসে দুপক্ষ। এতে চুক্তির বাইরে গিয়েও টাকায় অর্থ নিতে রাজি হয় রাশিয়ান ঠিকাদারি সংস্থা রোসাটম। এতে কাজ আরও সহজ হয়েছে। তাদেরকে যেটা হলো ডলারে কন্ট্রাক্ট হয়েছে, ডলারের বিপরীতে সেটা টাকা দিয়েছি। এবং এই ক্ষেত্রে এই টাকাটা তারা এখানকার যে সাবকন্ট্রাক্টর আছে সেই সাবকন্ট্রাক্টরকে পেমেন্টের কাজে ব্যবহৃত করা হবে। সেই ক্ষেত্রে এটা কোনো সংকট না। সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প রূপপুরে গত বছরের 5 অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হাতে পারমাণবিক জ্বালানির প্রথম চালান তুলে দেয় রাশিয়া। 33তম সদস্য হিসেবে পারমাণবিক বিদ্যুৎ ক্লাবে যুক্ত হয় বাংলাদেশ। এ প্রকল্পে খরচ হবে প্রায় 1,14,000 কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে 22,052 কোটি, আর রাশিয়া থেকে ঋণ সহায়তা হিসেবে আসছে 91,040 কোটি টাকা। মাঝার মাহবুব, এখন, ঢাকা। এরই মধ্য দিয়ে সময় হলো আরও একটা বিরতিতে যাবার। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। এ পর্যায়ে জানাবো রাজধানীর বাজারের নিত্য পণ্যের খবর। বৃষ্টির কথা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম, বৃষ্টির প্রভাব ব্যবসা বাণিজ্যে পড়েছে, তেমনি কিন্তু নিত্য পণ্যের যে বাজার রয়েছে সে বাজারেও পড়েছে। জলাবদ্ধতার তৈরি হওয়ার কারণে বাজারে সরবরাহ কমেছে সবজির, এবং কিছু কিছু সবজির দামে এসেছে পরিবর্তন। সপ্তাহ ব্যবধানে বেড়েছে আলু, পেঁয়াজ ও কাঁচামরিচের দাম, এবং 10 থেকে প্রায় 30 টাকা পর্যন্ত কমেছে অনেক সবজিতে। এছাড়া বন্যা ও বৃষ্টির কারণে কিন্তু মাছের সরবরাহ কম থাকায় মাছের দামও অনেকটা বেড়েছে। সাপ্তাহিক বাজার দর সম্পর্কে বিস্তারিত জানাবেন শাহাদাত অভ্র। ক্রেতার আশায় বসে আছেন রমিজউদ্দিন, কিন্তু বৃষ্টিতে যেন সব আশায় গুড়ে বালি। ভোর থেকে বৃষ্টির তোড়ে অনেক ক্রেতাই আসতে পারেনি বাজারে। তার উপর জলাবদ্ধতায় পানির মধ্যেই বসিয়েছেন দোকান। কিনা হারছি মানুষ আবো না, আল্লাহ ছাড়া কেউ জানে না। বৃষ্টি সাবলে মানুষ তো কথাই কিনছি তো মনে হয় মানুষের লাগে। আমি তো আর খাওয়া নাকি এটি কিনিনি, লোকের লাগে কিনছি। আমি শুক্রবারের দিন বললাম বাজার ভালো হবো, নামছে বৃষ্টি আর খুলে না। তো জলাবদ্ধতার কারণে কাস্টমার কালকে তুলনায় অনেক কম, এখন বেচতে পারতেছি।
পাইকারি বাজারেও ক্রেতা না পেয়ে অনেকেই ফেলে গেছেন সবজি। পানিতে ভাসতে দেখা যায় লাউ, বেগুন সহ অনেক সবজি। ক্রেতা শূন্য বাজার, তবুও দাম বেড়েছে অনেক পণ্যেই। বেড়েছে আলুর দাম, 10 টাকা বেড়ে হয়েছে 70 টাকা। পেঁয়াজের দাম বেড়েছে, হয়েছে 120 টাকা। 200 টাকার কাঁচামরিচ দাম বেড়ে হয়েছে 250 থেকে 300 টাকা। জলাবদ্ধ সড়ক পেরিয়ে যারা এসেছেন বাজারে, তাদের অভিযোগ দাম নিয়ে। দাম সবকিছুরই বাড়তি। এখন অ্যাকচুয়ালি তো জানেন এখানে একটা সিন্ডিকেট হয়ে যায়, বৃষ্টি হলেই সবাই দাম বাড়ায় দেয়। দিন দিন জিনিসটার দাম বাড়তেছে, তো আমাদের বেতন কায় তো বাড়তেছে না, খরচ বাড়তেছে। তুলনামূলক বাজারের প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে। আমি জানি না বৃষ্টির কারণে কিনা, এমনিতেই সবকিছু দাম তো বেশি। দাম কমার তালিকায় আছে ঢেঁড়স, পটল, বেগুন, করলা, টমেটো, লেবু, লাউ, কুমড়া সহ অনেক পণ্যে। 10 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে এসব সবজিতে। অন্যদিকে কমেছে ডিমের দামেও। 150 টাকার ডিম 140 টাকা দরে পাওয়া যাচ্ছে। 150 500 ছিল, এই সপ্তাহে 140। মাঝে মধ্যে বাইরে যায়, আবার মাঝে মধ্যে আবার কমে যায়, উঠানামা করে এই আর কি। তো কমের মধ্যে থাকলে ভালো হয় আর কি আমাদের জন্য। মাছের বাজারে বেড়েছে দাম, সরবরাহ কম থাকায় উচ্চ মূল্য বলে জানান বিক্রেতারা। ক্রেতার সংখ্যা কম, কিন্তু তাতেও দর যেন কমছেই না। চাষের মাছ ও দেশীয় মাছে দাম বেড়েছে কেজি প্রতি 50 থেকে 100 টাকা। ক্রেতাদের দাবি, বাজারে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থায় নজর দিতে হবে। সাথে সাথে দাম নিয়ন্ত্রণে বাড়াতে হবে বাজার তদারকি। শাহাদাত অফর, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। নেপালে ভূমিধসে 2টি বাস ভেসে গেছে নদীতে, নিখোঁজ অন্তত 65 জন আরোহী। শুক্রবার ভোররাতে ত্রিশুলী নদীর শিমলতলা পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। এর আগে চলমান অতিবৃষ্টি, বন্যা, ভূমিধসে ভারত ও নেপালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 323 জনে। বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে আসাম, পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে। নুজহাত কামালের প্রতিবেদন। এক শহর থেকে অন্য শহরে কয়েক ঘন্টার পথ রূপ নিল অন্তিম যাত্রায়। হিমালয় কন্যা নেপালে বৈরী আবহাওয়ায় 2টি যাত্রীবাহী বাস নদীতে ভেসে নিখোঁজ 1/2 আরোহী। স্থানীয় সময় শুক্রবার ভোররাত 3:30টার দিকে রাজধানী থেকে 100 কিলোমিটার দূরে চিতওয়ান জেলায় ত্রিশুলী নদীর শিমলতল পয়েন্টে ঘটে এ দুর্ঘটনা। ভূমিধসের তোড়ে সড়ক থেকে নদীতে পড়ে যায় বাস দুটি। পুলিশ জানিয়েছে, ভেসে যাওয়া কাঠমান্ডুগামী বাসটিতে 24 জন আরোহী ছিলেন, অন্যটিতে ছিলেন 41 জন। বাসের জানালা থেকে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচেছেন 3 জন। 7 ভারতীয় সহ নিখোঁজ বাকিদের সন্ধানে চলছে অভিযান। একই সড়কে কাছাকাছি সময়ে আরেকটি বাস দুর্ঘটনায় নিহত হন আরও একজন। দুর্ঘটনায় শোক জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড। মধ্য জুন থেকে বন্যা ও ভূমিধসে নেপালে প্রাণ গেছে 90 জনের বেশি মানুষের। একই পরিস্থিতি প্রতিবেশী ভারতেও। বাংলাদেশ সীমান্তবর্তী ধুবড়ী সহ ব্রহ্মপুত্রের 3টি পয়েন্টে পানি বিপদসীমার ওপরে, এখনও পানির নিচে আসামের বড় অংশ। বন্যা দীর্ঘায়িত হতে থাকায় ডুবে গেছে 1 লাখ একর কৃষিজমি, ভেসে যাচ্ছে শয়ে শয়ে গবাদি পশু। পানিবন্দী অন্তত 14 লাখ মানুষ। চলতি মৌসুমে রাজ্যটিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রাণহানি 100-র কাছাকাছি। घर को जो जितना सामान था सब आपका घर का अंधारे में रह गया है। आदमी जैसे जैसे भागा हुआ है इधर में, तो जितने भी सामान है सब डैमेज हो गया है। বৃহস্পতিবার পর্যন্ত শুধু আসাম, উত্তর, মধ্য ও হিমাচল প্রদেশে চলতি মৌসুমে বন্যা, ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 235 জনে। 15 জুন থেকে 9 জুলাই পর্যন্ত 3 সপ্তাহে মধ্যপ্রদেশেই দুর্যোগে প্রাণ গেছে প্রায় 100 মানুষের। অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত 268টি গ্রামের বাসিন্দা, প্রাণ গেছে 450 গবাদি পশুর। উত্তরপ্রদেশে বজ্রপাতে, হিমাচলে পানিতে ডুবে মৃত্যু হয়েছে 1/2 মানুষের। ভারতের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের বড় অংশ পানিবন্দী।
অতিবৃষ্টির কারণে রাজধানী দিল্লিতেও খাল উপচে পড়ে ভেসে গেছে অনেক এলাকা। रात को 12-12:30 बजे करीब हमें खबर मिली कि नहर का पानी का जो रास्ता है वो टूट चुका है और एकदम से सारा पानी आ गया। लोगों को मौका नहीं मिला अपने घर के सामान वगैरह निकालने के लिए, तो लोगों ने जल्दबाजी में क्या किया, अपने छोटे छोटे बच्चों को लेकर घर से निकलने की कोशिश करी और वहां जाने की कोशिश करी जहां पानी नहीं था। পশ্চিমবঙ্গে শুক্রবারও ঝরছে অবিরাম বৃষ্টি। বাংলাদেশ সীমান্তে তিস্তা নদীর উপকূলে মেখলিগঞ্জের সংরক্ষিত এলাকা এবং জলঢাকা নদী উপকূলীয় মহাসড়কের অংশবিশেষে জারি আছে লাল সতর্কতা। তিস্তার দোমোহনী অসংরক্ষিত এলাকায় রয়েছে হলুদ সতর্কতা। স্থানীয় সময় সকাল 6টা থেকে গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে প্রতি সেকেন্ডে 2174 ঘনমিটার পানি ছাড়ছে কর্তৃপক্ষ। নুজহাত কামাল, এখন বিশ্ব। মিম, বাংলাদেশ দলের খেলা নিয়ে হেড কোচ যিনি রয়েছেন অর্থাৎ চন্ডিকা হাতুড়ি সিংহের কথা বলছিলাম, বারবার বিতর্ক তৈরি হয়েছে এই হাতুড়ি সিংহের ভূমিকা নিয়ে এবং বলা হচ্ছিল যে তার সঙ্গে চুক্তি বাতিল হতে পারে, কিন্তু এই হেড কোচের যদি চুক্তি বাতিল করতে হয় তার সঙ্গে আমাদের চুক্তিটা রয়েছে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। তিনি মাসে $35,000 বেতন পাচ্ছেন এবং এই চুক্তি বাতিল করতে হলে তাকে তার যেই সময়কাল পর্যন্ত যে টাকাটুকু হয় সেই টাকাটুকু দিয়ে তারপরে কিন্তু চুক্তি বাতিল করতে হবে। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের আগামী 7 মাসে রয়েছে 3টি ওয়ানডে, তাই মেগা ইভেন্টের প্রস্তুতি নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। সেই বিষয়ে বিস্তারিত জানাবেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। যে স্বপ্ন পূরণের আশায় হাতুড়ি সিংহকে পুনরায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই হাতুড়ি যেন এখন বাংলাদেশ ক্রিকেট দলের একরকম গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এই লঙ্কান দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে ও টি-20 দুটি বিশ্বকাপ খেলে ফেলেছে। দুটি আসরেই প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক ছিল স্পষ্ট। উল্টো হাতুড়ির বিরুদ্ধে অভিযোগ উঠেছে একচ্ছত্র আধিপত্য নিয়ে। তাই অন্দর মহলের খবর হলো ক্রিকেট বোর্ড এখন হাতুড়ি সিংহকে আর হেড কোচের দায়িত্বে চাইছে না। কিন্তু লঙ্কানে কোচের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত। মাসে $35,000 উচ্চ বেতনে হাতুড়ুকে চাইলে ছাঁটাই কিংবা বহিষ্কার করতে পারবে না বিসিবি। চুক্তি অনুযায়ী এমন আছে যে কোচকে বহিষ্কার করতে হলে চুক্তির মেয়াদ পর্যন্ত সব ধরনের পারিশ্রমিক পরিশোধ করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে। তাই ক্রিকেটার থেকে ক্রিকেট বোর্ড না চাইলেও হাতুড়ুর অধীনেই ফেব্রুয়ারি পর্যন্ত খেলতে হবে শান্ত তাসকিনদের। আর আগামী বছরের ফেব্রুয়ারিতে আইসিসির আরেকটি বৈশ্বিক আসর চ্যাম্পিয়ন্স ট্রফি। 2017 সালে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল, যা টাইগারদের ক্রিকেট ইতিহাসে আইসিসির সব ধরনের ইভেন্টে সর্বোচ্চ সাফল্য। কিন্তু পাকিস্তানে হতে যাওয়া ওয়ানডে ফরম্যাটে এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের ওয়ানডে ম্যাচ আছে মাত্র 3টি। অবাক হলেও সত্য, পূর্বের সূচি অনুযায়ী আগামী 6 মাসে মোটে 3টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। চলতি মাসে আফগানিস্তানের বিপক্ষে 2টি টেস্ট সমান 3টি ওয়ানডে ও টি-20 স্থগিত করেছে বিসিবি। আগস্ট ও সেপ্টেম্বরে পাকিস্তানের 2টি টেস্ট, এরপর ভারতের মাটিতে 2 টেস্ট ও 3 ম্যাচের টি-20 সিরিজ। পরের সিরিজ ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বছরের শেষে বাংলাদেশ যাবে ওয়েস্ট ইন্ডিজের 2টি টেস্ট ও সমান 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে। এরপর জানুয়ারিতে বিপিএল, তারপরই বাংলাদেশ ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে যাবে 50 ওভারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে। এত বড় গুরুত্বপূর্ণ ইভেন্টের আগে মোটে 3টি ওয়ানডে খেলবে বাংলাদেশ, তাও 7 মাসের মধ্যে। তাই প্রশ্ন উঠেছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কি প্রাপ্তি আসতে যাচ্ছে তা আগে থেকে আজ করতে পারছে টাইগার সমর্থকেরা। হুমায়ুন কবির রোজ, এখন। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশনে প্রচারিত খবর ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।